বুদ্ধিজীবীদের লিমিটেশনও আছে, কারণ তারা তাদের জীবিকার জন্য সংগঠনের সঙ্গে জড়িত হচ্ছেন বা যে রাজনীতির সঙ্গে জড়িত হন, সে রাজনীতির দ্বারা প্রভাবিত হলে তার যে মুক্ত চিন্তা এবং স্বাধীন চিন্তা এটা ক্ষতিগ্রস্ত হয়। আবার নতুন করে বুদ্ধিজীবীদের মধ্যে সাহস জেগেছে জুলাই আন্দোলনের ফলে বুদ্ধিজীবীরা নতুন করে জেগে উঠেছে। বিদ্রোহী নবাব শামসুদ্দৌলা ইতিহাসের এক অনন্য চরিত্র। তার বিদ্রোহ, তার সত্যের প্রতি অবিচল চিন্তা আমাদের ইতিহাসকে অনেক বেশি অনুপ্রাণিত এবং আমাদেরকে প্রভাবিত করে। জুলাই আন্দোলনে আমরা এই ধরনের বিদ্রোহীদের কোন চরিত্রকে হাজির করব? শামসুদ্দৌলার কোন বৈশিষ্ট্যকে আপনি স্মরণ করবেন বা এখন আমাদের সম্মুখে বলবেন? বিদ্রোহী নবাব শামসুদ্দৌলা, তার ব্যক্তিগত পরিচয়, তিনি ঢাকার নায়েব নাজিম যশরত খানের দৌহিত্র ও শওকত জঙ্গের ভ্রাতা ছিলেন। তিনি মুর্শিদাবাদের মীর জাফর পরিবারের বদরুন্নেসা বেগমকে বিয়ে করেছিলেন। সেই সুবাদে তিনি শ্বশুরালয়ে থাকতেন এবং ওখানে থেকে তিনি ইংরেজ শাসনের যে চেহারাটা দেখেছিলেন তাতে তার একটা ভীষণ প্রতিক্রিয়া হয় এবং তা থেকে তিনি একটা ইংরেজ বিরোধী একটা বিদ্রোহের পরিকল্পনা করেছিলেন এবং এটা সফল করে তোলার জন্য দেশের জমিদারদের এবং বাইরে বিশেষ করে সৌদি আরবের নেতাদের সঙ্গে তিনি যোগাযোগটা করেছিলেন এবং তার মোটামুটি অনেক দূর অগ্রসর হয়েছিলেন। একজন দূতকে দিয়ে তিনি পাঠিয়েছিলেন সৌদি আরবে, কিন্তু উত্তর ভারতের কোনো এক স্থানে সে দূতটা ধরা পড়ে এবং তার কাছে যে চিঠি ছিল সে চিঠিটা ফাঁস হয়ে যায়। ফলে তাকে গ্রেপ্তার করে ইংরেজ সরকার এবং কারাগারে তাকে রুদ্ধ করে। কিন্তু তার ভাই নুসরত জং এবং তার নানা যশরত খানের অবদানের কথা চিন্তা করে এবং তার নুসরত জংয়ের চেষ্টাতে তিনি শেষ পর্যন্ত কারাগার থেকে মুক্ত হয়ে ঢাকায় ফিরে আসেন। তার ইংরেজ বিরোধী যে এবং স্বাধীনতা প্রীতি বা চেতনাটা তার মধ্যে প্রবল ছিল। এটা ওই সময়ে প্রেক্ষাপটে এই বিদ্রোহের মধ্যে তার পরিচয় নিহিত আছে। তো শুধু শামসুদ্দৌলা, নবাব শামসুদ্দৌলা না, তার আগেও যদি আমরা যাই ঢাকার কাছে সোনারগাঁয়ের যে বিদ্রোহী ঈশা খান, তার ছেলে মুসা খান এবং তোমার ভাওয়ালের যে গাজী পরিবার, এরা তো সবাই বিদ্রোহী। তোমার শ্রীপুরের কেদার রায় এবং চাঁদ রায় এরা মুঘলের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তো এই বিদ্রোহ এবং স্বাধীনতার চেতনা বাংলাদেশের ইতিহাসে অনেক আছে। এরই বংশধরদের মধ্যে যে মনোভাবটা বা এই চেতনাটা যে থাকবে বা আছে, এটা এদেশের মানুষের এ যুগেও যে প্রতিবাদী মনোভাব এবং অন্যায়ের বিরুদ্ধে যে তারা সোচ্চার, অন্যায়ের কাছে মাথা নত করতে চায় না, এটা বহুবার পরীক্ষিত হয়েছে। আমরা সেটা নানা সময় দেখেছি। এই কিছুদিন আগে
যে জুলাই আন্দোলন, ছাত্র জনতা আন্দোলন যেটা শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, সেই আন্দোলনে এই এই প্রতিবাদী বিদ্রোহী মানসিকতা এই অঞ্চলের মানুষের এটা একটা ধারাবাহিক রূপ বলেই আমি মনে করি। আহমদ ছফার একটি উক্তি আছে যে বুদ্ধিজীবীদের কথা যদি শুনতো তাহলে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ হতো না বুদ্ধিজীবীদের কথা শুনলে, এটা আহমদ ছফা বলেছেন। তো আপনার তো আসলে বুদ্ধিজীবিতা নিয়ে আপনার অনেক কাজ, আপনি নিজেও একজন বুদ্ধিজীবী, বিশেষ করে আপনার একটি কাজ আছে বাংলার মুসলিম যে বুদ্ধিজীবী। তো আমাদের বর্তমান বুদ্ধিজীবীদের ভূমিকা আমরা গত ২ দশকে আমাদের সমাজ কতটা পেয়েছে বলে আপনার মনে হয়, বা বুদ্ধিজীবীদের দুরবস্থা কেন হচ্ছে? বাংলাদেশে বুদ্ধিজীবীকে হিন্দু মুসলিম বুদ্ধিজীবী দুটা ভাগ তো করা হয়, যদিও করা উচিত না। তাহলেও ইতিহাসের প্রেক্ষাপটে কলকাতা কেন্দ্রিক একটা বুদ্ধিজীবী গড়ে উঠেছিল, যেটার মূল ভূমিকায় ছিলেন হিন্দু শ্রেণী। ঢাকাকে কেন্দ্র করে যে বুদ্ধিজীবী শ্রেণী, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে যে এই শ্রেণীটা গড়ে ওঠে এবং সংখ্যা বৃদ্ধি পায়, এখানে মূলত মুসলিমদের অংশগ্রহণ বা মুসলিম সংখ্যাটাই বেশি আর কি। তো এমনিতে এই মুসলিম বুদ্ধিজীবীর প্রায় ৫০ বছর পরে এদের স্বরূপটা প্রকাশ পাচ্ছে লেখালেখির মধ্যে, সাংগঠনিক চেতনার মধ্যে। বিশেষ করে মুক্তবুদ্ধি আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবুল হোসেনকে কেন্দ্র করে হয়েছিল, শিক্ষাগোষ্ঠী যাদেরকে বলা হয়, তাদের ভিতর দিয়ে এটা বিশেষ করে সারফেসে প্রকাশ হয়। এখানে যে অসাম্প্রদায়িক এবং রেশনাল একটা চিন্তার ভিতর দিয়ে মুক্তবুদ্ধির একটা ধারণা মুসলিম শিক্ষিত শ্রেণীর মধ্যে পাওয়া যায়, এটা অবশ্যই একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে আর কি। তবে বুদ্ধিজীবীদের লিমিটেশনও আছে, কারণ তারা তাদের জীবিকার জন্য তারা যে সংগঠনের সঙ্গে জড়িত হচ্ছেন বা যে রাজনীতির সঙ্গে জড়িত হন, সেই রাজনীতি দ্বারা প্রভাবিত হয়ে পড়েন। সে রাজনীতি দ্বারা প্রভাবিত হলে তার যে মুক্ত চিন্তা এবং স্বাধীন চিন্তা, এটা ক্ষতিগ্রস্ত হয়, যেটা পাকিস্তান আমলে হয়েছে এবং পরবর্তীকালেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবেও এই কাণ্ডটা ঘটেছে। যার ফলে একটা উঠতি যে বুদ্ধিজীবী, প্রথম দিকে তার মধ্যে একটা শক্তি এবং দেশপ্রেম বা দেশসেবা বা দেশে জাতির প্রতি যে তাদের দায়িত্ববোধ, এটা ছিল, কিন্তু এখন সেটা মাঝখানে সেটা পতন ঘটে। কিন্তু এরও আবার উত্থান পতন আছে। আবার নতুন করে বুদ্ধিজীবীদের মধ্যে সাহস জেগেছে, বিশেষ করে এই সাম্প্রতিক তোমার আন্দোলনের ফলে, মানুষের যে জুলাই আন্দোলনের ফলে মানুষের মধ্যে যে একটা ভীতি সঞ্চার হয়েছিল, সে ভীতিটা কেটে গেছে। এখন তারা মুক্তভাবে, স্বাধীনভাবে কথা বলতে পারে, তাদের চিন্তার কথা লেখালেখির মধ্যে প্রকাশ করতে পারে। সুতরাং সাহসটা এসেছে এবং তার ফলে বুদ্ধিজীবীরা নতুন করে জেগে উঠেছে, এটা আমি বলতে পারি।